নমস্কার বন্ধুরা, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা সিএএ এর পরিবর্তন আনলো ভারত সরকার। আইনের সংশোধনী করে নতুন গ্যাজেট প্রকাশ করা হলো এবং সেই গ্যাজেটে জানানো হলো যারা অমুসলিম অর্থাৎ পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশ, পাকিস্তান, মায়ানমার, আফগানিস্তান ইত্যাদি রাষ্ট্র থেকে যারা এ দেশে চলে এসেছে তাদের মধ্যে 31শে ডিসেম্বর 2024-এর মধ্যে আসা সংখ্যালঘু অমুসলিমদের এ দেশের নাগরিকত্ব দেওয়া হবে এবং বাকিদেরকে ক্যাম্পে রাখার জন্য অর্ডার পাঠালো রাজ্যগুলিকে কেন্দ্রীয় সরকার। ধর্মীয় কারণে ভারতে আসা প্রতিবেশী দেশের যারা সংখ্যালঘু তাদের ছাড় দেওয়া হবে এবং বাকিদের জন্য ক্যাম্প তৈরি নির্দেশ জারি করা হয়েছে ভারত সরকারের তরফে। এই সমস্ত প্রতিবেশী দেশের যারা সংখ্যালঘু অর্থাৎ অমুসলিম যারা তাদের জন্য ছাড়ের কথা বলা হয়েছে, কিন্তু অনুপ্রবেশকারীদের ক্ষেত্রে ক্যাম্প তৈরির কথা বিভিন্ন রাজ্যে রাজ্যে এই নির্দেশিকা ভারত সরকারের তরফে জারি করা হয়েছে। এই অর্ডার যে গেজেট নোটিফিকেশন বেরিয়েছে ইন্ডিয়ার গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে, এই গেজেট নোটিফিকেশন আমি আপনাদের সামনে নিয়ে এসেছি। এই গেজেট নোটিফিকেশনের মাধ্যমে আমাদের যে ফরেনার্স অ্যাক্ট রিসেন্টলি পাস হয়েছে তাতে একটা পরিবর্তন এসেছে। এতদিন পর্যন্ত সিএ অ্যাক্ট পাস হয়েছিল আপনারা জানতেন 2014 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত কোনো যদি বাংলাদেশ থেকে, আমি যেহেতু পশ্চিমবঙ্গের জন্য বাংলাদেশটাই উপযুক্ত সেটা বাংলাদেশ নিয়েই কথা বলছি, অন্যান্য রাষ্ট্র নিয়ে কথা বলছি না। বাংলাদেশ থেকে যদি কোনো হিন্দু বাঙালি সে যদি ঢোকে তিনি সিএ এর মাধ্যমে নাগরিকত্ব পাবে। তো সিএ অ্যাপ্লাই করলে পরে তাকে পুলিশ আর ডিস্টার্ব করতে পারতো না, পুলিশ তাকে গিয়ে বলতে পারতো না যে আপনি বাংলাদেশের নাগরিক, আপনি ডকুমেন্ট দেখাচ্ছেন। ফরেনার্স অ্যাক্টে পরিবর্তন এনেছেন, সেই পরিবর্তন বলছে যে কোনো ব্যক্তি ধর্মীয় কারণে, আবার বলছি আমি যেহেতু বাংলাদেশটাই বলছি কারণ আমাদের পশ্চিমবঙ্গের জন্য বাংলাদেশই হচ্ছে এফেক্টিভ জায়গা, পাকিস্তান বা আফগানিস্তান নয়, কিন্তু এই সমস্ত জায়গা থেকে যদি কোনো বাঙালি হিন্দু বাংলাদেশ থেকে 31শে ডিসেম্বর 2024 সালের মধ্যে ঢুকে থাকে তাদেরকে ডিপোর্ট করা যাবে না। এবার কি কি প্রধান পরিবর্তন আনা হয়েছে? প্রথমত, নতুন আইন অনুসারে ব্যুরো অফ ইমিগ্রেশনকে শক্তিশালী করা হয়েছে, যেখানে তারা আদতে সমস্ত অভিবাসন তদন্ত অবৈধ বিদেশিদের ডেটাবেস রক্ষণাবেক্ষণ করতে পারবে। দ্বিতীয়ত, কোনো ব্যক্তি যদি ভুয়ো পাসপোর্ট ও ভিসা ব্যবহার করে সেই ক্ষেত্রে শাস্তি হিসাবে সর্বোচ্চ ওই ব্যক্তির 7 বছর কারাবাস, শুধু তাই নয়, পাশাপাশি 10 লক্ষ টাকা অবধি জরিমানা হওয়ার সম্ভাবনা। তাছাড়াও 3 নম্বরে বলা হয়েছে সমস্ত বিদেশি নাগরিকদের তথ্য আদতে হোটেল, হাসপাতাল, এমনকি শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে প্রশাসনের কাছে রিপোর্ট জমা দিতে হবে। চতুর্থত যেটা জানানো হয়েছে এটাই গুরুত্বপূর্ণ, ধর্মীয় অত্যাচার ও নিপীড়নের কারণে যারা 2024 সালের 31শে ডিসেম্বর বা তার আগে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে চলে এসেছেন, মূলত বেশ কিছু সংখ্যালঘু সম্প্রদায় যেমন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, শিখ ও পার্সিরা এমন আইনের আওতার বাইরে থাকবেন। তারা লক্ষ্য একটাই, বিদেশি অনুপ্রবেশকারীদের রুখতে হবে, অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ। সব রাজ্যকে এবার ডিটেনশন ক্যাম্প তৈরি করার নির্দেশ কেন্দ্রের। গত সোমবারই অভিবাসন ও বিদেশি সংশোধনী আইন কার্যকর করা হয়েছে, যেখানে বলা হয়েছে এবার থেকে অবৈধ যে সমস্ত বিদেশি নাগরিক ভারতে বসবাস করছে তাদের প্রত্যেককেই ডিটেনশন ক্যাম্পে আটকে রাখা হবে। পাসপোর্ট ও ভিসা ছাড়া এবার থেকে ভারতে থাকা যাবে না। ধরা পড়লেই অনুপ্রবেশকারীদের পাঠানো হবে ডিটেনশন ক্যাম্পে। ধর্মীয় সংখ্যালঘু শরণার্থীদের জন্য বিশেষ ছাড়, এমনই জানানো হয়েছে কেন্দ্রের তরফ থেকে। বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। বিরোধীদের অভিযোগ, কেন্দ্রের এমন ডিটেনশন ক্যাম্প করার আসল উদ্দেশ্য এনআরসি করা। বর্তমানে এনআরসি বিতর্কের মাঝেই কেন্দ্রের ফের একটি নয়া নির্দেশ, যা নিয়ে তোলপাড় রাজ্য তথা দেশের রাজনীতি। অর্থাৎ এসআইআর যে হচ্ছে সারা দেশ জুড়ে, সেক্ষেত্রে বিদেশিরাও নাম তুলে ফেলছে বা যারা বাংলাদেশি তারাও এদেশে এসে ভোটাধিকার প্রয়োগ করার জন্য নাম তুলে ফেলছে। তো তারা যারা সংখ্যালঘু ধর্মীয় কারণে হিন্দু কিংবা পারসিক কিংবা বৌদ্ধ, জৈন, খ্রিস্টান এদেরকে বিশেষ ছাড় দিতে বলা হয়েছে। এদেরকে আপাতত 2024-এর 31শে ডিসেম্বরের মধ্যে যারা ঢুকেছেন তাদেরকে এদেশের নাগরিকত্ব দেওয়া হবে, তবে তার জন্য একটা নির্দিষ্ট পিরিয়ড তাদেরকে এদেশে বসবাস করতে হবে। বাকিদেরকে কিন্তু ডিটেনশন ক্যাম্পে পাঠানোর জন্য রাজ্যগুলিকে অর্ডার পাঠিয়েছে কেন্দ্রীয় সরকার। এবার চলুন সুকান্ত মজুমদার এ নিয়ে কি বলেছেন সেই ব্যাপারে আপনাদের শুনিয়ে দিচ্ছি। আমি স্পষ্ট করে বলতে চাই যে ইলেকশন কমিশন যে এসআইআর এর সিদ্ধান্ত নিয়েছে এই সিদ্ধান্তকে আমরা সমর্থন করি এবং এই এসআইআর এর মধ্যে দিয়ে বাংলাদেশি অনুপ্রবেশকারী যারা তাদের নাম বাদ যাবে, পৃথিবীর কোনো শক্তি আটকাতে পারবে না, সেই ক্ষমতা তাদের নেই।
এই গেজেট নোটিফিকেশনের মাধ্যমে আমাদের যে ফরেনার্স অ্যাক্ট রিসেন্টলি পাস হয়েছে তাতে একটা পরিবর্তন এসেছে। সেই পরিবর্তনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই গেজেট নোটিফিকেশন কি বলছে? এতদিন পর্যন্ত সিএ অ্যাক্ট পাস হয়েছিল, আপনারা জানতেন 2014 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত কোনো যদি বাংলাদেশ থেকে, আমি যেহেতু পশ্চিমবঙ্গের জন্য বাংলাদেশটাই উপযুক্ত, সেটা বাংলাদেশ নিয়েই কথা বলছি, অন্যান্য রাষ্ট্র নিয়ে কথা বলছি না। বাংলাদেশ থেকে যদি কোনো হিন্দু বাঙালি সে যদি ঢোকে, তিনি সিএ এর মাধ্যমে নাগরিকত্ব পাবে। তো সিএ অ্যাপ্লাই করলে পরে তাকে পুলিশ আর ডিস্টার্ব করতে পারতো না, পুলিশ তাকে গিয়ে বলতে পারতো না যে আপনি বাংলাদেশের নাগরিক, আপনি ডকুমেন্ট দেখান। আজকে এই যে নোটিফিকেশন, এই নোটিফিকেশনের মাধ্যমে কেন্দ্র সরকার, আমাদের হোম মিনিস্ট্রি মাননীয় অমিত শাহজিকে এবং মাননীয় প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ দিতে চাই। তারা কি করেছেন, ফরেনার্স অ্যাক্টে পরিবর্তন এনেছেন। সেই পরিবর্তন বলছে যে কোনো ব্যক্তি ধর্মীয় কারণে, আবার বলছি আমি যেহেতু বাংলাদেশটাই বলছি কারণ আমাদের পশ্চিমবঙ্গের জন্য বাংলাদেশই হচ্ছে এফেক্টিভ জায়গা, পাকিস্তান বা আফগানিস্তান নয়। কিন্তু এই সমস্ত জায়গা থেকে যদি কোনো বাঙালি হিন্দু বাংলাদেশ থেকে 31শে ডিসেম্বর 2024 সালের মধ্যে ঢুকে থাকে, তাদেরকে ডিপোর্ট করা যাবে না। এতদিন কি হচ্ছিল, এতদিন 2014 সালের পর যারা এসছিল তাদেরকে ভয় দেখানো হচ্ছিল, বিশেষ করে উদ্বাস্তু, নবশূদ্র, মতুয়া, রাজবংশী থেকে শুরু করে যারা প্রান্তিক মানুষ, তারা এসেছেন বছরের পর বছর, তারা থেকেছেন এই বাংলায়। আজকে এসআইআর নিয়ে সেই জন্য যে ভারতবর্ষে, আমি কেন বলছি এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অনেক যুগান্তকারী পরিবর্তনের সময়, তার সাক্ষী আমরা হতে পেরেছি। 370 ধারা বাতিল হয়ে গেছে, সিএ হয়ে গেছে, এবার এসআইআর আসছে। বাংলাদেশ থেকে যদি আসা হিন্দু হয় তাহলে সে কি হবে? সে হচ্ছে আমাদের রিফিউজি, শরণার্থী। তারা অনুপ্রবেশকারী নয়, কারণ তারা সে সময় বলে যায়নি যে আমি এই নাপাক ভূমিতে থাকবো না, আমি এই দেশ ছেড়ে চলে যাব, এটা বলিনি। তার দিনের দেশ রাত্রিবেলা সে দেখলো যে সেটা বিদেশ হয়ে গেল, সে ভারতবর্ষে আসতে পারছে না। এই দায়টা তাদের নয়, সেই সময় যারা সিদ্ধান্ত নিয়েছিলেন দেশ ভাগ করার, এই দায়টা সেই সমস্ত নেতৃত্বের, তাদের দায়। আর আজকে যে অর্ডার আমি দেখালাম আপনাদেরকে, কেন্দ্র সরকার যে গেজেট নোটিফিকেশন করেছে, সেই গেজেট নোটিফিকেশনে কি বলছে যে হ্যাঁ আপনি 14 সালের মধ্যে আসতে পারেননি, 24 সালের মধ্যে এসছেন, আপনি ভারতবর্ষেই থাকবেন। তাহলে আপনার নাগরিকত্ব কি হবে? সিএতে আপাতত কোনো পরিবর্তন আসেনি, সেটা আপনি সিএতে অ্যাপ্লাই করতে পারবেন না। কিন্তু ভারতবর্ষের আইন বলছে, অর্থাৎ সিএ হওয়ার আগেও ভারতবর্ষের নাগরিক হওয়ার অন্য একটি আইন ছিল, সেটা এখনো প্রি এক্সিস্টিং আছে। ভারতবর্ষের নাগরিকত্ব দেওয়ার আইন বলছে যে প্রসেস অফ ন্যাচারালাইজেশন, এর মাধ্যমে আপনি ভারতবর্ষের নাগরিক হতে পারেন। তার জন্য কি দরকার? 11 বছর আপনি ভারতবর্ষে থাকার পর আপনি অ্যাপ্লাই করবেন, আপনি নাগরিক হবেন। অর্থাৎ আজকের যে অর্ডার আপনাদেরকে দেখালাম, যে গ্যাজেট নোটিফিকেশন আপনাদেরকে দেখালাম, সেই গ্যাজেট নোটিফিকেশন অনুসারে ভারতবর্ষে ঢুকে যাওয়া কোনো হিন্দুকে পশ্চিমবঙ্গ থেকে আর বাইরে পাঠানো হচ্ছে না। তাহলে তারা যদি থেকে যায় 11 বছর পর, তাহলে পরে তারা ভারতবর্ষের আইন অনুসারে, যে আইন আমাদের তৈরি করা না, অনেক আগে থেকেই ছিল, সেই আইন অনুসারে 11 বছর পর তারা অটোমেটিক্যালি নাগরিকত্বে তারা আবেদন করতে পারবে। এবং আমি তো মাননীয় প্রধানমন্ত্রীজিকে আগামী দিনে আবেদন জানাবো যে সিএর মধ্যে পরিবর্তন এনে যেন তাদেরকে সিএর মাধ্যমে যেন নাগরিকত্ব দেয়া হয়, সেই চেষ্টা তাড়াতাড়ি যেন আমরা নাগরিকত্ব দিতে পারি।